এখান থেকে এখানটা দেখছি তোমাদের পি ব্লক কেমিস্ট্রি গ্রুপ 15 16 17 and 18 এগুলো আছে। প্রথমে আমরা গ্রুপ 15 কেমিস্ট্রি বা 16 17 যে কোটাই বলি এদের প্রথমে স্ট্রাকচার নিয়ে আলোচনা করি। স্ট্রাকচার থেকে 2 মার্কস থাকে, স্ট্রাকচার ড্র করতে দেয়, ঠিক আছে? এখান থেকে 2 মার্কস থাকে। ফার্স্টে তোমাদের মনে করি নির্ধারণ করবে কি এরকম একটা কম্পাউন্ড আছে HCF4 HCO4, এই কম্পাউন্ডগুলো মনে পড়ছে? ওখান থেকে ভিজিবল হবে স্ট্রাকচার কিভাবে বের করে, এই স্ট্রাকচার কিভাবে বের করে। ফার্স্টে H = হাফ VMSC, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে ছোট করে হয়ে যাবে। কিরকম হবে? V কি? V হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম যদি HCF4 বলি তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কত? 8। মনোভ্যালেন্ট অ্যাটম কটা? 4। অ্যানায়ন কটা? 0। ক্যাটায়ন কটা? 0। তাহলে এর অ্যানসার আসছে 6। 6 মানে sp3 d2। sp3 d2 হলে স্ট্রাকচার কিরকম হয়, মানে জিওমেট্রি কিরকম হয়? অক্টাহেড্রাল জিওমেট্রি। অক্টাহেড্রাল জিওমেট্রি কিরকম? এই যদি x এখানে থাকে এই অক্টাহেড্রাল জিওমেট্রি, তার মধ্যে দুটো লোন পেয়ার আসবে। কেন দুটো লোন পেয়ার আসবে? কারণ চারটে ফ্লুরিন অ্যাটম আছে। অ্যানসার এসে 6টা পেয়ার অফ ইলেকট্রনস। 6টা পেয়ার অফ ইলেকট্রনস এর মধ্যে চারটে ফ্লুরিন অ্যাটম দিয়ে অ্যাটাচ থাকবে। বাকি যে দুটো ইলেকট্রনস থাকবে সেই দুটো ইলেকট্রন পেয়ার ফার অ্যাপার্ট বসবে, একে অপরের থেকে দূরে বসবে। এরকম না যে তুমি এই দুটো জায়গায় বসাবে, বাট যেখানেই বসাও না কেন দূরে বসাবে একে অপরের থেকে। এখানে বসাতে পারি আমরা, এই অপোজিটেও বসাতে পারি, এই অপোজিটেও বসাতে পারি, অ্যাজ ইউ উইশ। আর বাকি ফ্লুরিনগুলো এখানে বসবে। এখান থেকে কোশ্চেন আসবে যে জিওমেট্রি কি, শেপ কি। জিওমেট্রি তো বলে দিলাম অক্টাহেড্রাল, জিওমেট্রি। যদি বলা হয় শেপ, শেপ হচ্ছে লোন পেয়ারকে বাদ দিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটাকে শেপ বলা হয়। লোন পেয়ার বাদ দিয়ে কিরকম দাঁড়াচ্ছে, লোন পেয়ারকে যদি না দেখি তাহলে কিরকম? স্কোয়ার প্ল্যানার। এটা হচ্ছে একই রকম ভাবে HCO4টা তোমরা পড়ো। HCO4 এই H = হাফ VMSC করে দেখো কত আসে। তোমরা করবে, বোর্ডের দিকে তাকাবে না, আমি আমার মতো করব। এই যদি আমরা H বার করতে চাই, H আসবে হাফ VMSC ব্যালেন্স ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম xenon-এর বসিয়ে দাও। মনোভ্যালেন্ট অ্যাটম কতগুলো আছে? অক্সিজেন কি মনোভ্যালেন্ট? হ্যাঁ, তাহলে মনোভ্যালেন্ট অ্যাটম কিন্তু 0, অ্যানায়ন 0। তাহলে অ্যানসার 4। যদি অ্যানসার 4 আসে তাহলে 4 এর রেসপেক্টে যেটা আসছে sp3। sp3 হলে দেখতে কেমন হয়? টেট্রাহেড্রাল। তাহলে সেন্টারে থাকবে আমার Xc, এই জায়গায় থাকবে O। তাহলে কিরকম ভাবে হবে এটা? এখানটায় এই সবগুলো ডাবল বন্ড হবে, কারণ অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2। তাহলে প্রত্যেকের সাথে ডাবল বন্ড আমাকে ফর্ম করতে লাগবে, যে ডাবল বন্ড করে HCO4 স্ট্রাকচার। তাহলে এই যেটা জিওমেট্রি সেটাই শেপ। কেন জিওমেট্রিটা শেপ হলো? কারণ জিওমেট্রি আর শেপের ভেতরে অন্তরাল, মানে তফাৎ তখনই হয় যখন লোন পেয়ার থাকে। এই সিস্টেমের ভেতরে কিন্তু কোনো লোন পেয়ার নেই। কোথাও লোন পেয়ার থাকলে আমরা লোন পেয়ারটা বাদ দিয়ে শেপ লিখি, যেটা এখানে ছিল। তাই জিওমেট্রি শেপের থেকে আলাদা হতে পারে, কিন্তু যেই কম্পাউন্ডের ভেতরে লোন পেয়ার নেই সেন্ট্রাল অ্যাটমে, সেই কম্পাউন্ডে যেটা জিওমেট্রি সেটাই শেপ, আলাদা কিছু না। যেটা জিওমেট্রি হবে সেটাই শেপ হবে। এখানে শেপ ইকুয়াল টু জিওমেট্রি। হ্যাঁ, যেটা গাঢ় করে দিয়েছি, যেটা গাঢ় করে ড্র করা হয়েছে সেটা অ্যাবভ দ্য প্লেনে আছে, যেটা আপচা আছে সেটা বিলো দ্য প্লেন। এটা না দেখালেও চলে, কিন্তু আমি আরেকটু বেটার করার চেষ্টা করলাম, দেখিয়ে করলাম, ঠিক আছে? তাহলে Xc, হ্যাঁ অবশ্যই ডবল বন্ড, সব কটা ডবল বন্ড। অক্সিজেনের ভ্যালেন্সি 2, তাই এখানে সব কটা ডবল বন্ড। তাহলে এখানে টোটালি শেপ বলো বা জিওমেট্রি বলো টেট্রাহেড্রাল আসবে। এমসিকিউ যখনই করবে দেখে নেবে যে আমাকে শেপ চেয়েছে না জিওমেট্রি চেয়েছে। হ্যাঁ, এই দুটো খুব সহজ ছিল। এবার আস্তে আস্তে আমরা একটু কঠিন জায়গায় আসছি। HCOF4
XeOF4 একটু কষ্ট করে করো, যেটুকু হয়েছে এরপর থেকে XeOF4 স্যানিটাইজেশন পড়েছো তোমার না পড়েছো? আজকে পি ব্লকটা যতটা পারি শেষ করে দেওয়ার চেষ্টা করছি। XeOF4 সেম ফর্মুলা অ্যাপ্লাই করো, অসুবিধা নেই। কিছু যদি মিস হয়ে যায়, কারণ অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম হবে, কিছুক্ষণের জন্য হয়তো ক্লাস বন্ধ হয়ে যাবে, এগুলো মুশকিল হয় পরে আবার, ওই জন্য রেকর্ড করে রাখলাম, এটা আবার পরে চাইলে দেখে নিতে পারবে। XeOF4 যার সেন্ট্রাল অ্যাটম এখানে xenon, তার মানে 8, ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম 8, M মানে মোনোভ্যালেন্ট অ্যাটম, মোনোভ্যালেন্ট অ্যাটম 4টে আছে, কোন অ্যালাইন ক্যাটায়ন নেই, তাহলে অ্যানসার এগেইন আসছে এখান থেকে 6। তাহলে আমি কোথায় কাকে বসাবো? একটু বড় করে করছি, অ্যাপ থেকে দেখছো যখন আমি চোখে প্রেসার করবে। xenon, এই তো আমার 4টে আছে, এই 6টা মানে পেয়ার অফ ইলেকট্রনস আছে, তার মধ্যে 5টা আছে অ্যাটম, একটা আছে লোন পেয়ার, তাহলে একটা লোন পেয়ারের জায়গা আমি করে নিই, একটা লোন পেয়ারের জায়গা আমি করে নেওয়া যাক, পরে অ্যাটমগুলোকে আমরা বসাচ্ছি। লোন পেয়ারটাকে আমরা এখানে দিলাম, 4টে ফ্লুরিন অ্যাটম, একটা অক্সিজেন অ্যাটম। ভালো করে বোঝো কোন অ্যাটমের মধ্যে রিপালশনটা বেশি হবে, অক্সিজেনের সাথে না ফ্লুরিনের সাথে? রিপালশন কোন অ্যাটমের মধ্যে বেশি হবে? না, কারণ অক্সিজেন ডাবল বন্ড ফর্ম করে, অক্সিজেন ডাবল বন্ড ফর্ম করে মেটালের সাথে, সরি জেননের সাথে, ফ্লুরিন সিঙ্গেল বন্ড ফর্ম করে। তাহলে সিঙ্গেল বন্ডে দুটো ইলেকট্রন, অক্সিজেনের সাথে ডাবল মানে 4টে ইলেকট্রন ডাবল বন্ডের জন্য, তাহলে মোট যদি ইলেকট্রন নাম্বার হয় তাহলে রিপালশন বেশি হবে। তাহলে লোন পেয়ারের সাথে রিপালশন অ্যাভয়েড করব, আমি চাইবো মিনিমাইজ করতে, তাহলে আমি লোন পেয়ারের থেকে সবচেয়ে দূরে রাখবো অক্সিজেনকে, কারণ অক্সিজেন থাকলে রিপালশন বেশি হয়, কারণ অক্সিজেনের কাছে 4টে ইলেকট্রন আছে। তাই লোন পেয়ারের মানে সবচেয়ে ফার্থেস্ট পজিশনে আমরা অক্সিজেনকে প্লেস করব। এবার বাকি ফ্লুরিন নিয়ে আমার কোনো প্রবলেম নেই, 4টে ফ্লুরিনকে আমি 4 জায়গায় বসিয়ে দিতে পারছি। এইটুকু যদি মাথায় রাখো আর কোনো ভুল হবে না। তাহলে জিওমেট্রি কি তোমরা এখনো বুঝলে? জিওমেট্রিটা কি? অক্টাহেড্রাল, বাট এর শেপ কিন্তু আলাদা, কারণ জিওমেট্রি এর শেপ আলাদা তখনই হয় যখন লোন পেয়ার চলে আসে। তোমরা বলতে পারো তাহলে জিওমেট্রিক এর শেপ কি হবে? ওয়েন্দিলা শেপ জিওমেট্রি তো আমরা অক্টাহেড্রাল বললাম, শেপ কি হবে? লোন পেয়ার বাদ দিয়ে দিই, স্কোয়ার, স্কোয়ারের উপর দিয়ে একটা এক্স্যাক্টলি স্কোয়ারের উপর দিয়ে একটা পিরামিড পড়ছে, তাই এই শেপ হচ্ছে স্কোয়ার পিরামিড, নট বাই পিরামিড, একটা মোনো পিরামিড। মোনো কথাটা লিখতে হয় না, স্কোয়ার পিরামিড, ঠিক আছে? যার হয়ে গেল সে জেনন দিয়ে করবে XeOF2, XeOF2 and XeF2, এরপরে XeF6। চলো ও XeOF2 টা করা যাক। ফাস্ট করার চেষ্টা করো। এখান থেকে হ্যাঁ H ইকুয়াল টু হাফ জেনন মোনোভ্যালেন্ট অ্যাটম এই কটাই আছে, এটা আসছে sp3d মানে ট্রাইগোনাল বাইপিরামিড। এটা যদি স্কেলিটন আমরা ড্র করি, স্কেলিটন ড্র করলে এখানে আসবে, এটা sp3d XeOF2, XeOF2। যদি ওখানে দেখতে অসুবিধা হচ্ছে হয়তো আমি আবার রিপিট করে দিলাম, এখানে XeOF2 করছি, xenon 8, মোনোভ্যালেন্ট অ্যাটম ফ্লুরিন আছে দুটো, অ্যানসার হচ্ছে 5 sp3d। এই অবস্থায় এদেরকে কানেক্ট করাই, এই লোন আমার এখানে অ্যানসার হচ্ছে 5 পেয়ার অফ ইলেকট্রনস, বাট অ্যাটম আছে 3,
ও দুটো এ, তাহলে দুটো লোন পেয়ার থাকবে। আর লোন পেয়ারকে আমরা অ্যাক্সিয়ালে অ্যাভয়েড করব, অ্যাক্সিয়ালে লোন পেয়ার দেব না, কারণ অ্যাক্সিয়ালে দিলে 90 ডিগ্রিতে অনেকগুলো রিপালশন হয়, তার মানে লোন পেয়ারকে অ্যাক্সিয়ালে দেওয়া যাবে না, লোন পেয়ারকে দিতে হবে ইকুইটোরিয়াল পজিশনে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। এইখানে আমরা লোন পেয়ারকে প্লেস করে দেব। অ্যাক্সিয়ালে দিলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লোন পেয়ার হলে অনেক বেশি রিপালশন হয়, ওগুলোকে আমরা অ্যাভয়েড করব। এবার একটা প্রশ্ন আসছে, ফ্লুরিন কোথায় দেব, অক্সিজেন কোথায় দেব? এক্ষুনি একটু আগে তোমরা করলে, ফ্লুরিনকে কোথায় দিতে হবে, অক্সিজেনকে কোথায় দিতে হবে? দেখো দুটো পজিশন হয়, এগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল পজিশন, এগুলোকে বলা হয় ইকুইটোরিয়াল। বলো অক্সিজেনকে কোথায় দেব? কেন ইকুইভ্যালেন্ট? ইকুইটোরিয়াল পজিশন, ইকুইটোরিয়াল নিরক্ষীয় তল বাংলায় বললে, অ্যাক্সিয়াল মানে শীর্ষস্থানীয়, ঠিক আছে? কেন অ্যাক্সিয়ালে যদি আমি দিয়ে দিই একটা ডাবল বন্ড, অ্যাক্সিয়াল তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, রিপালশন বেশি হয়, কিন্তু ইকুইটোরিয়ালটা এর সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, রিপালশনটা কম হয়। আর বিটুইন অক্সিজেন আর ফ্লুরিন রিপালশন বেশি করবে কে? অক্সিজেন। তাই অক্সিজেনকে আমরা অ্যাভয়েড করব অ্যাক্সিয়াল পজিশনে, সব সময় মাথায় রাখো লোন পেয়ার আর অক্সিজেন এদেরকে আমরা অ্যাক্সিয়ালটা অ্যাভয়েড করব, চাইবো ওরা ইকুইটোরিয়ালে। এখানেও তাহলে তাই করছি, অক্সিজেনটাকে আমরা প্লেস করছি, বাকি ফ্লুরিনকে এখানে প্লেস করছি। কথা হচ্ছে এক্সামে যখন তোমাদের বলবে স্ট্রাকচার আঁকো, তোমরা কিন্তু কেউই H = ½ VMSE ফর্মুলা অ্যাপ্লাই করে কাজটা করবে না। কেন করবে না? কারণ আমাদের সিলেবাসে এটা 11 ছিল, যে হাইব্রিডেশন থিওরি বলো, যাই থিওরি বলো, বেসিপিয়ার, এখানে শুধু মনে করবে যে তোমরা ইনফরমেশন গ্যাদার করে রেখেছো, শুধু স্ট্রাকচার ড্র করে দেবে। তাহলে আমি ক্যালকুলেশন কোথায় করবো? রাফে করবো, বা মনে মনে করবো, করে সাইডে করে কেটে দেবো যাতে বোঝা না যায়। এখানে কিন্তু এই সমস্ত কিচ্ছু হাবিজাবি করা যাবে না, এখানে শুধু স্ট্রাকচার চেয়েছে, শুধু স্ট্রাকচার। এখানে যদি লিখতে যাও যে কিভাবে আসছে, মার্কস কেটে দেবে, T12 এর জন্য মার্কস কেটে দেবে, ঠিক আছে? কোনো প্রসিডিউর অ্যাপ্লাই করা যাবে না, জাস্ট অ্যানসার লিখে দিয়ে চলে আসবে। তাহলে এর যে জিওমেট্রি সেটাকে কি বলবো আমরা? তোমরা পড়েছো, 11এও পড়েছো, এর জিওমেট্রিটা কি? পাঁচটা হলে SPG হলে জিওমেট্রি কি হয়? ট্রাইগন, উপর দিয়ে একটা পিরামিড, নিচ দিয়ে একটা পিরামিড, তাই এগুলো যদি জুড়ে দেয় একটা পিরামিড আসে, নিচ দিয়ে আসে, এক্স্যাক্টলি। তাহলে যে জিওমেট্রি আসছে সেটা হচ্ছে ট্রাইগোনাল বাই পিরামিড, আর যে শেপ আসছে সেই শেপটা হচ্ছে টি শেপ। বোঝা গেল? টি কেন? দুটো লোন পেয়ারকে আমরা দেখবো না, এটা দেখতে এরকম লাগছে, দেখো এরকম, এটাকে ঘুরিয়ে দাও, ঠিক হয়ে যাচ্ছে। এমসিকিউ এর জন্য খুব কাজে লাগবে। জেরন দিয়ে হলো কয়েকটা, আরো দুটো আছে, এই দুটো তোমরা আমি চাই তোমরা পড়ো, XCF2 and XCF6। XCF6 টা খুব ইম্পর্টেন্ট, খুব আসে এটা এক্সামে। হ্যাঁ এক্স্যাক্টলি, XCF2 হয়ে গেলে XCF6। হ্যাঁ আমরা এখান থেকে বলবো XCF2, H আসছে সেন্ট্রাল অ্যাটমের জন্য 8, again 5, sp3d, আর যদি sp3d হয় তাহলে again ট্রাইগোনাল বাই পিরামিড। তাহলে এই জেনন এর শেপ কি লিনিয়ার? আমি বলে দিচ্ছি, দুটো F আমরা এখানে দেব, কেন? বাকি আমাদের টোটাল 5 পেয়ার অফ ইলেকট্রন, দুটো আমাদের কাছে বন্ড পেয়ার আছে, তাহলে তিনখানা লোন পেয়ার থাকবে। আর একটু আগে শিখেছি লোন পেয়ারকে কখনোই অ্যাক্সিয়ালে দিতে নেই, লোন পেয়ারকে দিতে হয় ইকুইটোরিয়াল পজিশনে। লোন পেয়ার দুটো 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 এইসব ইকুইটোরিয়ালে চলে গেল। জিওমেট্রি আমি লিখবো ট্রাইগোনাল বাই পিরামিড, আর এই শেপ
শেপ আমরা লিখবো লিনিয়ার। কেন? লোন পেয়ারগুলোকে আমরা ধরবো। লাস্ট জেনন দিয়ে যে কম্পাউন্ড সেটা HCl, আর এই শেপ আমরা লিখবো লিনিয়ার। কেন? লোন পেয়ারগুলোকে আমরা ধরবো। লাস্ট জেনন দিয়ে যে কম্পাউন্ড সেটা HCF6, এটা তোমরা কাইন্ডলি করো। জিওমেট্রি এবং শেপ দুটো আলাদা তখনই আসবে যখন একটা লোন পেয়ার চলে আসবে। HCF6 যদি করি H is equal to half VM AC করলে জেনন আসছে এখান থেকে 8, মোনোভ্যালেন্ট অ্যাটম 6, বা তার মানে আসছে 7 sp3d3। এটা খুবই রেয়ার স্ট্রাকচার এবং এটা একটু ব্যতিক্রম হয়, কারণ 7টা দিয়ে আমরা ন্যাচারালি করি না। যে কোনো অ্যাটমেরই ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার আমরা জানি 6, কিন্তু জেননে কোঅর্ডিনেশন 7 হয়ে যাওয়ার জন্য এটা একটু ডিস্টর্টেড টাইপ হয়ে যায় দেখতে। চেষ্টা করছি বোঝানোর। দেখো জেনন সেন্টারে থাকবে, জেনন সেন্টারে থেকে 6টা পেয়ার অফ ইলেকট্রন, 7টা তো টোটাল, তার মধ্যে 6টা পেয়ার অফ ইলেকট্রন আমরা 6টা বন্ডে প্লেস করব, আর একটা যে পেয়ার অফ ইলেকট্রন থেকে যাবে সেটা লোন পেয়ার হয়ে কোনো একটা কর্নারে ঢুকে পুরো স্ট্রাকচারটাকে বেঁকিয়ে দেবে। তাই এটাকে বলা হয় ডিস্টর্টেড অক্টাহেড্রাল। এটা জিওমেট্রিও তাই, শেপও তাই, ডিস্টর্টেড অক্টাহেড্রাল HCF6। এর জন্য এটা খুব আসে এক্সামে, এমসিকিউ তে তুমি পেয়েই যাবে এই কোশ্চেনে। এটা ছিল জেনন। জেনন দিয়ে কম্পাউন্ড মানে গ্রুপ 18 এর একটা কম্পাউন্ড আসতে পারে এক্সামে। গ্রুপ 17 এ কি কি আসে? মেইনলি ICl5, IBr3, IF7, আর এখান থেকে HClO4 মাইনাস। হ্যাঁ নিশ্চয়ই, আমি এখানে লিখে দিচ্ছি আমাদের কিগুলো কোনগুলো আমরা করব। সেটা হচ্ছে ICl5, IBr3, IF7, এই তিনটে কম্পাউন্ড একটা একটা করে পড়তে থাকো। আমি উপরে লিখে দিচ্ছি আর কি কি করব। এটা হচ্ছে ClO4 মাইনাস ClO3 মাইনাস ClO2 মাইনাস ClO মাইনাস। এই মেইনলি এই কটা করলেই হয়ে যাবে, কারণ গ্রুপ 17 থেকে যে আর খুব বেশি আসে তা না, এর মধ্যেই থাকে ঘোরাফেরা করে। I3 মাইনাস IBr2 মাইনাস। এইটা একটা বন্ধ করে দিলাম। আগে থেকে কি পিকচার কোয়ালিটি ভালো না খারাপ হয়ে গেল? হ্যাঁ, লাস্টে এখানে IBr2 মাইনাস, এটা I3 মাইনাস, I3 মাইনাস IBr2 মাইনাস। আমি বলতে চাইছি যে এখন কি কোয়ালিটি বেটার হলো নাকি খারাপ হয়ে গেল? এখন মেমোটা আচ্ছা, এখন বুঝি আছে। তোমরা দেখতে পাচ্ছ? শিওর? যারা দেখতে পাচ্ছ তো এখান থেকে ম্যাক্সিমামটা তোমরা হোমওয়ার্ক করো। আমি এখান থেকে যেগুলো খুব ইম্পর্টেন্ট দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে IBr3 সেন্টার অ্যাটম I, তাই তো? তাহলে এখানে H is equal to যখন আমরা half VMSA করব, V
কত এখান থেকে ভি কত বেরিয়ে আসছে বলো ভি হ্যাঁ 7 মোনোভ্যালেন্ট অ্যাটম তিনটেই আছে বি আর সব মোনোভ্যালেন্ট হয় অ্যানসার আছে 5 5 মানে sp3d এই sp3d তাহলে এখান থেকে আমি আইটাকে বসিয়ে নিতে পারবো নিয়ে দেখো 5টা অ্যানসার আসছে বি আর তিনটে আসছে তাহলে দুটো লোন পেয়ার থাকবে সেই লোন পেয়ারকে আমরা কোথায় বসাবো লোন পেয়ারকে ইকুইভ্যালেন্টে বসাবো হ্যাঁ বলো বলো শুনতে পাচ্ছি লোন পেয়ার কি হ্যাঁ বলো এটাই হয় নেটওয়ার্ক প্রবলেম হয় যাই হোক ঠিক আছে লোন পেয়ার আমরা ইকুইটোরিয়াল পজিশনে রাখবো অ্যাক্সিয়াল পজিশন যেগুলো সেখানে কোনোদিনই লোন পেয়ার রাখবো না সেখানে ব্রোমিন দেবো একটা ব্রোমিন দিতেই হবে তাই ওটাকে ইকুইটোরিয়ালে রাখবো কেন ইকুইটোরিয়ালের মধ্যে বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি আর অ্যাকশনের মধ্যে বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি 90 ডিগ্রিতে যদি লোন পেয়ার রাখো রিপালশন বেশি হবে তাই ওটা আমরা অ্যাভয়েড করব তাহলে এর অ্যাকচুয়াল জিওমেট্রি যেটা হচ্ছে সেটা ট্রাইগোনাল বাইপিরামিড আর যেটা শেপ হচ্ছে টি শেপ কিন্তু এটা আবার কি লোন পেয়ারের জন্য একটু বেঁকে থাকে হালকা বাঁকিয়ে রাখো ঠিক আছে এইটা রাখো ঠিক আছে এটা IF3 গেল IF7 I সেন্ট্রাল অ্যাটম তার ভ্যালেন্স ইলেকট্রন 7 তার সাথে 7টা মোনোভ্যালেন্ট অ্যাটমস আছে তার আবার জন্য 7টা ইলেকট্রনস আছে নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটমস অ্যানসার আছে 7 মানে sp3d এটা রেগুলার শেপ কেন কোনো লোন পেয়ার নেই লোন পেয়ার না থাকার জন্য এটা রেগুলার শেপ এবং এই শেপটাকে মানে জিওমেট্রিটাকে বলা হয় পেন্টাগোনাল বাইপিরামিড এরকম একটু আগে করেছো জেনম দিয়ে সেটা করেছো ডিস্টর্টেড কেন করেছো ডিস্টরশন হয়েছিল কারণ লোন পেয়ার ভেতরে ঢুকেছিল তাই একটা ডিস্টরশন হয়েছিল এখানে তো আমরা লোন পেয়ার দেখছি না এখানে সবাই ফ্লুইড আছে 7টাই পেয়ার অফ ইলেকট্রনস আছে এবং 7টাই আমার কাছে অ্যাটমস আছে তাহলে আমি কি সিম্পল পেন্টাগন করে রাখতে পারবো এরকম পেন্টাগন এবার এই পেন্টাগনে এটা একটু এদিক করলে বেশি ভালো হবে এটা একটা দেখা গেল না কি আপনি এটা আমি আছি এখন পরে নি দাঁড়া আসি পেন্টাগন 5টা রাখছি টার্মিনাল অ্যাটমস সেন্টার আছে সেন্টারে আই তার এখান থেকে আই আর একটা নিচ থেকে আই বেরিয়েছে তার মানে তারা মাছের মতো স্টার ফিশ দেখেছো 5টা তার টার্মিনাল থাকে সেইখানে 5টাতেই 5টা আইডিয়াল অ্যাটম আছে আর পুরো অ্যাক্সিয়াল পজিশনের উপরে একটা আই আর বিলো দা প্লেন থেকে আরেকটা আই বেরিয়ে আসছে ঠিক আছে আই নেই সব ফ্লুইড একটু ভুল হচ্ছে সেন্ট্রাল অ্যাটমে তো আই আছে ভালো ধরেছো তোমরা সেন্ট্রাল অ্যাটমে আই আছে তাহলে এগুলো সব ফ্লুইড অ্যাটমস সব ফ্লুইড অ্যাটমস তাহলে যেটা জিওমেট্রি সেটাই শেপ কারণ এর মধ্যে আলাদা কোনো লোন পেয়ার নেই তাহলে এটা পেন্টাগোনাল বাইপিরামিড আমার জিওমেট্রি অ্যাজ ওয়েল অ্যাজ শেপ হ্যাঁ জিওমেট্রি ইজ ইকুয়াল টু শেপ ইজ ইকুয়াল টু পেন্টাগোনাল বাইপিরামিড এখান থেকে 2 মার্কস আসবে ওভারঅল চ্যাপ্টার থেকে 8 মার্কস আছে
2 মার্কস এখান থেকে আসবে, কিছু বুদ্ধির কোশ্চেন আসবে ভেতরে কেমিস্ট্রি নিয়ে, সেখান থেকে 3 মার্কস, আর 3 মার্কসের রিঅ্যাকশনস করতে দেয়। এইভাবে 8 মার্কস থাকে এখান থেকে। আচ্ছা F7 হচ্ছে ICl5, ICl5টাও পড়ে নাও। এর আগে কখনো এরকম ধরনের স্ট্রাকচার পড়িনি। ICl5 হ্যাঁ, ইন ক্লাস 11 এই জিনিসটা অনেকটাই হয়ে যায়। এই ব্লকে যেটা থাকে সেটা অনেকটাই হয়ে যায়, আর কেমিক্যাল বন্ডিং এ যেটা থাকে সেখান থেকে অনেক কেমিস্ট্রি হয়ে যায়। আজকে সেটাই হবে রিভিশন করে করে। H is equal to half VMAC, V তো 7, মোনোভ্যালেন্ট এটম 5, তাদের এসে হলো 6, sp3d2। তাহলে অ্যানসার আসছে আমার sp3d2 মানে 6টা পেয়ার অফ ইলেকট্রন, তার মধ্যে 5টা আছে টার্মিনাল অ্যাটমস, 5টা আছে টার্মিনাল অ্যাটমস। তাহলে একটা টার্মিনাল অ্যাটমস মিসিং আছে যেখানে লোন পেয়ার বসবে। তাহলে সেন্টারে আমি যদি i কে রাখতে পারি, সেন্টারে আমি যদি i কে রাখতে পারি, তাহলে আমার এখানে আসবে Cl 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 Cl, আর এখানে আসবে লোন পেয়ার। ঠিক আছে, তাহলে লোন পেয়ারটাকে দেখো এখানে না অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল বলে কিছু হয় না, এখানে সবাই 90 ডিগ্রি। হ্যাঁ, এটা রেগুলার অক্টাহেড্রাল শেপ। sp3d2 মানে অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল মানে কোনো 90 নেই, মানে কোনো অ্যাক্সিয়াল নেই, কোনো ইকুইটোরিয়াল নেই, সব সমান। তাই এখানে লোন পেয়ারকে তুমি যে কোনো জায়গায় রাখতে পারো। এখানে রাখলাম তার একটা উদ্দেশ্য আছে এরকম, যে এটাকে যদি না দেখো, এটাকে খুব সুন্দরভাবে আমরা বলতে পারি যে এটা পিরামিড। এই পিরামিডটা ড্র করার জন্য আমরা নিচে লোন পেয়ার দিয়ে দিয়েছি, তাহলে এটা স্কয়ার পিরামিড। স্কয়ার পিরামিডটা কি শেপ, জিওমেট্রি তো বুঝলেই অক্টাহেড্রাল। ঠিক আছে, একটু আগে তোমরা এগুলো তো সব হলো IBr3 হয়েছে। আচ্ছা, IBr2 মাইনাস বললাম, একটু IBr2 মাইনাস বুঝে গেছে। IBr2 মাইনাস করলে I3 মাইনাসও হয়ে যায়। I3 মাইনাস এখন বলছি না, I3 মাইনাস পরে করব, IBr2 মাইনাস করব। যার সেন্ট্রাল অ্যাটম আয়োডিন 7, মোনোভ্যালেন্ট অ্যাটম দুটো আছে, অ্যানায়ন আছে। হ্যাঁ, IBr2 মাইনাস, IBr2 মাইনাস। এখানে অ্যানসার আছে 5 মানে sp3d, তার মানে এটা আসবে ট্রাইগোনাল বাই পিরামিড। ট্রাইগোনাল বাই পিরামিড। যদি ট্রাইগোনাল বাই পিরামিড হয় তাহলে কিরকম হবে সেটা I কে সেন্টারে রাখবো। অ্যানসার তো এসেছে 5, কিন্তু আমার কাছে টার্মিনাল অ্যাটম আছে তো দুটো, মোটে দুটো টার্মিনাল অ্যাটম। তাহলে এখানে একটা বিআর, এখানে একটা বিআর দিতে হবে। লোন পেয়ার 3টে বেরিয়ে আসছে, লোন পেয়ারকে কখনোই আমরা অ্যাক্সিয়ালে দিতে পারবো না, লোন পেয়ার কি ইকুইটোরিয়াল পজিশনেই দিতে হবে। তাহলে I কে দেবো কোথায়, এখান থেকে এটা বাইরে আমরা একটা নেগেটিভ চার্জ দিয়ে দেব। জিওমেট্রি ট্রাইগোনাল বাই পিরামিড, বাট শেপ আসবে লিনিয়ার। ঠিক আছে, আমি তোমাদের বললাম একটা কথা যে I3 মাইনাসটা আমাদের করতে হবে না। কেন? কারণ I3 মাইনাস মানে I2 মাইনাস, ভালো করতে হবে। I লিখে আবার I2 মাইনাস, মানে সেন্টারে I থাকবে, টার্মিনালেও I থাকবে, মানে এখানে একটা I বসিয়ে দাও, এখানে একটা I বসিয়ে দাও, ব্যাস একই গল্প, আলাদা কিছু নেই। কানেকশন চলে গেছে আবার একটা জুম অ্যাপ থেকে। আগে আমরা IBr2 মাইনাস করেছি, সেখান থেকে যদি আমরা এরকম বলি IBr2 মাইনাস না করে বলি I2 মাইনাস বলতে পারি। বিআর এর জায়গায় I রাখবো, কারণ বিআর এরও মনোভ্যালেন্ট, I ও মনোভ্যালেন্ট, তাই একসাথে এটা মিলিয়ে I3 মাইনাস হয়ে যাবে। তাই এখানে যে বিআর গুলো ছিল, এখানে একটু আগে বিআর ছিল,
লাস্ট যেটা দিয়ে তোমরা ফিনিশ করলে সেই বিআরকে আমরা সাবস্টিটিউট করে দিলাম আই দিয়ে, তাহলে স্ট্রাকচার একই থাকছে, একই স্ট্রাকচার দিয়ে দুটো জিনিস এক্সপ্লেন করা হয়ে যাচ্ছে। তাহলে i2 মাইনাস which is equal to i3 মাইনাস, ঠিক আছে? তাহলে ট্রাইগোনাল বাইপিরামিডই হচ্ছে, বাট শেপ হয়ে যাচ্ছে এটার জন্য লিনিয়ার। ঠিক আছে, এগুলো একটু বেশি আসে এক্সামে, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার নেক্সট, এবার আমরা গ্রুপ 16 এ চলে আসি। গ্রুপ 16 এ অনেকগুলো কম্পাউন্ড আছে, যেরকম H2S তোমরা জানো, খুব পাতি স্ট্রাকচার জেনেছো তোমরা। SF4 SF6 SO3 SO2 SO3 2- এই কম্পাউন্ডগুলো নিয়ে একটুখানি আলোচনা করা যাক। H2S তোমরা খুব সহজেই তোমরা করে নেবে। SF4 করবে, SF করে এই ইকুয়াল টু যখন আমরা হাফ VMSC ফর্মুলা বসাবো, সেন্টার অ্যাটমে কি আছে? এর সেন্টারে আছে এবং তার অ্যাটম মানে টোটাল নাম্বার হচ্ছে 6, মানে আউটার মোস্ট ইলেকট্রন প্লাস মোনোভ্যালেন্ট অ্যাটম 4। অ্যানসার আসছে 5 which is equal to sp3d। এবং sp3d হলে কি হয় বলো? এই স্ট্রাকচারটা হয়, যে স্ট্রাকচারটা আমরা এখানে এঁকেছি, এটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিড। ট্রাইগোনাল বাইপিরামিড হলে এখানে রাখবো আমরা s কে, চারটে টার্মিনাল অ্যাটম আছে, একটা লোন পেয়ার আছে, কারণ ফ্লুরিন অ্যাটম 4, টার্মিনাল অ্যাটম আছে 4 আর লোন পেয়ার আছে একটা। লোন পেয়ারকে আমরা কোথায় প্লেস করি? যেখানে অ্যাঙ্গেল বেশি, মিন্স ইকুইটোরিয়ালে আমরা লোন পেয়ারকে প্লেস করি, বাকি ফ্লুরিন গুলোকে আমরা বাকি জায়গায় প্লেস করি। তাহলে জিওমেট্রি ট্রাইগোনাল বাইপিরামিড, but it's a shape কিরকম? শেপটা অনেক এরকম টাইপের না, এটাকে যদি ঘুরিয়ে ড্র করো শেপটা এরকম টাইপের, ঢেকির মতো। এই শেপটাকে বলা হয় সিশ, শেপটাকে বলা হচ্ছে সিশ শেপ। ঠিক আছে, বাকিগুলো তোমরা চেষ্টা করো, SF6 SO3 এগুলো তোমরা চেষ্টা করো। ওটা একটা ফোর স্ট্রাকচার ছিল। কি বলছো? আরেকবার বলো। একটা ফোর স্ট্রাকচার ছিল। হ্যাঁ, এটা SF4 এর স্ট্রাকচার ছিল, বাকি SF6 তোমরা ট্রাই করো। SF6 পেরেছো? আই থিঙ্ক SF6 তোমরা পেরেছো। অক্টাহেড্রাল ভিও আসছে 6, V6M6, কারণ মোনোভ্যালেন্ট অ্যাটম SF6 যদি আমরা করি, SF6 যে মোনোভ্যালেন্ট অ্যাটম সব ফ্লুরিন, তাহলে H is equal to half V সালফার 6 plus 6 is equal to 6 sp3d2। sp3d2 করে যদি কোনো প্রবলেম নেই, 6 এসছে আমার অ্যানসার, আর 6 খানাই আমার টার্মিনাল অ্যাটমস আছে, এগুলোতে সব এর বসে যাবে। একই রকম ভাবে আমরা যদি SO3 করার চেষ্টা করি, দেখো
SO3 6 সেন্ট্রাল অ্যাটম টার্মিনাল অ্যাটম যেটা আছে মনোভ্যালেন্ট অ্যাটম নাম্বার 0, কারণ অক্সিজেন কোনো মনোভ্যালেন্ট অ্যাটম না, অক্সিজেন সব বাইভ্যালেন্ট অ্যাটমস, তাহলে ওখানটায় 0 বসবে। তাহলে ওখানে যদি 0 বসে তাহলে অ্যানসার আসবে 3 sp2, আর sp2 হলে অনলি ট্রাইগোনাল হয়, প্ল্যানার। SO3 এক্স্যাক্টলি SO3 করছি, তাহলে SOOO হলো SO3 স্ট্রাকচার। SO2 এর স্ট্রাকচার তোমরা একই রকম ভাবে করতে পারো। এই এবার SO3 এর ভেতরে আমি একটু ঢুকবো, এটা তো উপর উপর স্ট্রাকচার গেলে এক্সামে জিজ্ঞেস করে এখানে কতগুলো পাই বন্ড আছে, কি ধরনের পাই বন্ড আছে, হ্যাঁ পি পাই না পি পাই ডি পাই, কটা পি পাই কটা পি পাই ডি পাই, ওর জন্য একটু ভেতরে ঢুকতে হবে, ঠিক আছে। তাহলে SO3 এর ভেতরে আমরা ঢুকছি। ফার্স্টে S এর ইলেকট্রনিক কনফিগারেশন করব, যদি করো তাহলে কত দাঁড়াচ্ছে, নিয়ন 3s2 3p4 3dz। তাহলে আমরা যে ভ্যালেন্স ইলেকট্রন সেগুলো নিয়ে কথা বলবো, s p ডিটা খালি আছে আপাতত, ঠিক আছে। এবার যখন এর এক্সাইটেড সেটা তো গ্রাউন্ড স্টেটের এই যে স্ট্রাকচারটা ড্র করেছে, সেটা গ্রাউন্ড স্টেট অবস্থায় স্ট্রাকচারটা ড্র করা হয়েছে, যেখানে আমরা sp3 কিভাবে বানাইছি, এইভাবে sp2 বানিয়েছি এইভাবে, আর একটা sp2 এভাবে বানিয়েছি, ভালো করে দেখো। যদি এরকম ভাবে আমরা ড্র করি তাহলে দুটো পেয়ার অফ ইলেকট্রনস আছে, পেয়ার অফ ইলেকট্রনস কিভাবে থাকে, কোঅর্ডিনেট বন্ড করে থাকে। তাহলে এটা পেয়ার অফ ইলেকট্রনস কোঅর্ডিনেট বন্ড করে আছে অক্সিজেনের সাথে, আরেকটা পেয়ার অফ ইলেকট্রনস কোঅর্ডিনেট বন্ড করে আছে এগেইন অক্সিজেনের সাথে, আরেকটা ইলেকট্রনস আছে যেটা সিগমা বন্ড করে আছে, ঠিক আছে। এইবার আরেকটা ইলেকট্রন যেটা হাইব্রিডাইজেশনের ভেতর ঢোকেনি, কারণ এই তিনটেকে মিলিয়ে আমরা sp2 বলি, যে এক্ষুনি তোমরা SO3 করে দেখলে sp2 এসেছে, এই তিনটেকে মিলিয়ে করি, যেখানে এই কটাই আছে আমার কাছে ইলেকট্রন sp2 sp2 sp2, আর এই যে ইলেকট্রনটা ধারে পড়ে আছে ওটা কিন্তু ফ্রি ইলেকট্রন, এটা পাই বন্ড করবে কার সাথে, অক্সিজেনের সাথে, তাহলে অক্সিজেনের সাথে একটা পাই বন্ড করলো, ঠিক আছে। তাহলে একটা সিগমা একটা পাই, এই পাইটা কিরকম পাই, সালফারের যে p ইলেকট্রন সেটা অক্সিজেনের p এর সাথে বন্ড করে দেয়, এটাকে বলা হয় p পাই বন্ড। এটা গ্রাউন্ড স্টেটে SO3 এর স্ট্রাকচার। এবার যদি বলা হয় না একটা এক্সাইটেড স্টেটে SO3 স্ট্রাকচার করো, ফার্স্ট এন্ড সেকেন্ড এক্সাইটেড স্টেটে SO3 স্ট্রাকচার করো, সেটাও করা যাবে। সেটা কিভাবে করব দেখো, এইখানে যে ইলেকট্রনটা রয়েছে পেয়ার অফ ইলেকট্রন, সেটা জাম্প করতে পারে, এই যে জাম্প করে গেল, এটা এখান থেকে নিয়ে জাম্প করতে পারে, এখানে জাম্প করতে পারে। তাহলে আফটার জাম্পিং এগুলো কিরকম ভাবে আমরা ড্র করব দেখো, আফটার জাম্পিং এরকম। এবার যখনই আমরা sp2 করছি এরকম, তাহলে এই হচ্ছে sp2 1 2 3, এই অবস্থায় বাকিগুলো এগুলো সব sp2 হয়ে গেছে, কিন্তু এখন দেখতে পাচ্ছ এখানে যেটা লেখা হচ্ছে দেখতে পাচ্ছ, বাকি আমার কাছে পড়ে আছে এরকম দুটো ইলেকট্রনস ফ্রি, সাথে এখানে একটা p এর ভেতরে একটা ইলেকট্রন ফ্রি পড়ে আছে, এগুলো p এর ইলেকট্রন, এগুলো d এর ইলেকট্রন। তাহলে এর যদি স্ট্রাকচারটা আমরা এখানে ড্র করার চেষ্টা করি, এরকম আসবে দেখো, এগুলো সব sp2 এর সিগমা বন্ড, এগুলো সব সিগমা বন্ড, sp2 এর সিগমা বন্ড। বাকি তিনটে ফ্রি ইলেকট্রনস রয়েছে সেগুলো সব পাই বন্ড করবে, তাহলে এখানে একটা পাই বন্ডের ইলেকট্রন, এখানে একটা পাই বন্ডের ইলেকট্রন, এখানে একটা পাই বন্ডের ইলেকট্রন, তার মানে একটা পাই বন্ডের ইলেকট্রন p থেকে এসে সালফারের, তাহলে সেটা p পাই অক্সিজেনের p পাই এর সাথে বন্ড করবে। আর দুটো d থেকে এসেছে, কোথাকার d, সালফারের d থেকে, তাই এখানে লিখতে হবে অক্সিজেন রেসপেক্টে সেটা p পাই, সালফারের রেসপেক্টে d পাই, তাহলে p পাই d পাই, আবার অক্সিজেন রেসপেক্টে p পাই, সালফারের রেসপেক্টে d পাই, তাহলে p পাই d পাই বন্ড। তাহলে দুটো p পাই d পাই বন্ড, একটা p পাই d পাই বন্ড পাওয়া যায় এক্সাইটেড স্টেট অফ SO3 তে, কিন্তু গ্রাউন্ড স্টেট অফ SO3 তে গল্পটা একটু আলাদা হয়। এরকম ভাবে ছবি আঁকলেও রাইট, এরকম ভাবে ছবি আঁকলেও রাইট, কিন্তু আমাকে বলতে হবে এটা গ্রাউন্ড স্টেট থেকে আমরা ছবিটা এঁকেছি, আর ওটা আমরা এক্সাইটেড স্টেট থেকে ছবিটা এঁকেছি। অবভিয়াসলি এক্সাইটেড স্টেটে যে পাওয়ার সেটা বেশি, কারণ ওটা সব পাই বন্ড হচ্ছে, পাই বন্ড বেশি রিঅ্যাক্টিভ, তাহলে ওটা বেশি রিঅ্যাকশন করে পার্টিসিপেট করবে এক্সাইটেড স্টেট।
মানে এগুলো সব কোঅর্ডিনেট সিগমা বন্ড, এটা চট করে রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। কথা বোঝা গেছে? বাকি দুটোই কারেক্ট অ্যান্সার। এটা আঁকলেও রাইট দেওয়া হবে, এটা আঁকলেও রাইট দেওয়া হবে। বোঝাতে পারলাম পুরোটা ব্যাপারটা? একই রকম ভাবে আমরা যদি SO2 করি, SO2টা তোমরা নিজেরা করো, করে আমার সেখান থেকে মিলিয়ে নাও। SO2টা করে এখান থেকে মিলিয়ে নাও, অ্যান্সার সেই sp2 ই আসবে। SO2 তো এবার আমরা প্লেস করব কিভাবে, ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে করব দেখি। এর গ্রাউন্ড দিয়ে সেটা এক্সাইটেড স্টেটে নিয়ে আমি ড্র করার চেষ্টা করছি, এক্সাইটেড স্টেটে নিয়ে ড্র করার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে এটাকে এক্সাইটেড স্টেটে নেওয়া যাবে না ফর SO2, কারণ আছে বলে দিই। যখন আমরা sp2 করছি, এটা HS হাইব্রিডাইজড মোড, কার এক্সাইটেড স্টেট থেকে হাইব্রিডাইজড মোড, এটা p এর ইলেকট্রন, এটা d এর ইলেকট্রনস, এটা আমরা সালফার ড্র করলাম SO2 করার জন্য। আর যদি গ্রাউন্ড স্টেট থেকে আমরা হাইব্রিডাইজড স্টেট ডিরেক্ট করার চেষ্টা করি, তাহলে এইগুলোকে মেলাতে হবে, আর একটা ফাঁকা p ইলেকট্রন পড়ে থাকবে। দুরকম ভাবে ছবিটা আঁকা যায়। যদি এরকম ভাবে ছবিটা আঁকা যায় SO2 এ, sp2 তো সে বুঝলাম sp2 হচ্ছে। দেখো দুটো পেয়ার অফ ইলেকট্রনস আছে, পেয়ার অফ ইলেকট্রনস কিভাবে থাকে, আইদার সেটা কোঅর্ডিনেট বন্ড করে থাকে, না হলে সেটা লোন পেয়ার হয়ে থাকে। আরেকটা অক্সিজেনের সাথে এটা সিগমা বন্ড করতেই হবে, আর ওই অক্সিজেনের সাথেই ওরা আবার করে দেবে কি বন্ড, পাই বন্ড। এটা p তে ইলেকট্রন ছিল, তাহলে এটাও p পাই p পাই, সালফারের p এর ইলেকট্রন অক্সিজেনের p এর সাথে বন্ড করে দিলে এটা গ্রাউন্ড স্টেটের SO2 এর স্ট্রাকচার। এটা লিখলে কারেক্ট, বাট এক্সাইটেড স্টেট থেকে যে SO2 এর স্ট্রাকচার আসছে সেটা এরকম আসছে। এটা কিরকম দেখো, একটা পেয়ার অফ ইলেকট্রনস আছে, পেয়ার অফ ইলেকট্রনস কে আমরা অবশ্যই লোন পেয়ার হিসেবে রাখতে হবে, আর কোনো উপায় নেই। আর বাকি আমার কাছে দুটো সিগমা করা যাবে, এখান থেকে এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা অক্সিজেনের সাথে করা যাবে। বাকি এখান থেকে p আর d এর সাথে আমরা বন্ড করে দিতে পারবো, এই অক্সিজেনের সাথে বন্ড করে দিতে পারবো, এই অক্সিজেনের সাথে বন্ড। একসাথে বের করলাম কেন? এক্স্যাক্টলি, কেন দেখো SO2 এ একটা লোন পেয়ার থাকে, তোমরা জানো SO2 যাই করো না কেন লোন পেয়ার আমার থাকবেই একটা। তা লোন পেয়ার তো পেয়ার অফ ইলেকট্রন থেকেই করতে হবে, যে একটা পেয়ার অফ ইলেকট্রনকে নড়াচড়া করানো যাবে না, তাই ওটা রেখে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে একটা p তে আছে, একটা d তে আছে, তাহলে সালফারের একটা এখান থেকে লিখে নিচ্ছি p পাই p পাই, তাহলে ওটা হবে p পাই d পাই। দেখো দু রকমই হলো, SO2 SO3 দু রকমই হলো, এখান থেকে কোশ্চেন করে অনেক। হ্যাঁ অবশ্যই, এখান থেকে এমসিকিউ জয়েন্টে অনেক অনেক ভেতরের কোশ্চেন থাকবে। হ্যাঁ ঠিক আছে, বাকিগুলো তোমরা চেষ্টা করো বাড়িতে, কারণ শুধু শুধু অনেক ক্লাসটা বড় হয়ে যাবে। আমি যেটা খুব ইম্পর্টেন্ট করাচ্ছি গ্রুপ 15 এর ECl5 থেকে কোশ্চেন আসে 40
দেখো PCl5 এর স্ট্রাকচারটাই মেইনলি আমরা করব। H is equal to half DMSE, সেন্টার অ্যাটম যেটা আছে ভ্যালেন্স ইলেকট্রন সেটা আছে 5, মোনোভ্যালেন্ট অ্যাটম সবকটাই ক্লোরিন মোনোভ্যালেন্ট, आंसर 5, ইট মিন্স এটা sp3d হচ্ছে। এবারে sp3d মানে আমার জিওমেট্রি চলে আসলো। জিওমেট্রি কার কথা মনে করবে? ট্রাইগোনাল বাইপিরামিড। হ্যাঁ, ট্রাইগোনাল বাইপিরামিড এখান থেকে আসছে। তাহলে এখানে P Cl Cl Cl, তাহলে এই অবস্থায় দুটো ক্লোরিন আমরা উপরে রাখছি, কারণ কোনো লোন পেয়ার নেই, যেটা জিওমেট্রি সেটাই আমার শেপ। পরীক্ষায় কোশ্চেন আসে এরকম যে দু রকমের তো বন্ড দেখতে পাচ্ছি আমরা এখানে, সব ইকুইভ্যালেন্ট না। এই যে বন্ড লেন্থ গুলো সেটা 240 পিকোমিটার, কোনগুলো? অ্যাক্সিয়াল গুলো। অ্যাক্সিয়াল যারা আছে তারা 240 পিকোমিটার, আর ইকুইটোরিয়াল যে তিনটে আছে, ইকুইটোরিয়াল তাদের বন্ড লেন্থ এটা বন্ড লেন্থ বলো না, বন্ড অ্যাঙ্গেল, বন্ড লেন্থ 240 অ্যাক্সিয়াল, আর ইকুইটোরিয়াল হচ্ছে 202 পিকোমিটার। এত ভেদভাব কেন, ডিসক্রিমিনেশন কেন? এক জায়গায় বন্ড লেন্থ বেড়ে গেল, এক জায়গায় বন্ড লেন্থ কমে গেল, কিসের জন্য? কারণ তোমরা ভালো করে জানো যে এই যে অ্যাক্সিয়ালের যে বন্ড অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি, আর ইকুইটোরিয়ালের বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি এখান থেকে নিলে। আচ্ছা, অ্যাঙ্গেল আর লেন্থ কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। যদি হ্যাঁ, অ্যাঙ্গেল আর লেন্থ দুটো ইনভার্সলি প্রপোর্শনাল, আমি বুঝিয়ে দিই। ধরো এই যে sp কার্বন আছে তো, তার একটা লেন্থ আছে, তার লেন্থ sp2 এর থেকে কম না বেশি? বলো। এই যে CH বন্ডের লেন্থ আর এখানে যে CH বন্ডের লেন্থ, কোন লেন্থটা বড় জানা আছে? ডবল বন্ডের লেন্থ বড়। আবার যদি তুমি সিঙ্গেল করে দিই সব, কেন বড় হবে? কারণ এখানে অ্যাঙ্গেলের গল্প আছে একটা, খুব সুন্দর করে দেখো। এখানে অ্যাঙ্গেল 109, এখানে অ্যাঙ্গেল 120, আর উপরে যেতে যেতে অ্যাঙ্গেল চলে এসেছে 180। তাহলে একটা জিনিস শিখলাম যে বন্ড লেন্থ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেল বেড়ে গেলেই বন্ড লেন্থ ছোট হয়ে যাচ্ছে। CH বন্ড লেন্থ ছোট না, তারপর আস্তে আস্তে CH বন্ড লেন্থ বাড়ছে। তাহলে বন্ড লেন্থ যদি বন্ড অ্যাঙ্গেলের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, এখানেও তাই। এর অ্যাঙ্গেল 90, তাহলে লেন্থ বড় হবে। এর অ্যাঙ্গেল 120, তাহলে লেন্থ কম হবে। এটা গেল ম্যাথমেটিক দিয়ে। কিন্তু কেমিস্ট্রি দিয়ে যদি এটাকে মানে রিপ্রেজেন্ট করতে চাও, বা কেমিস্ট্রি দিয়ে যদি অ্যানসার করতে চাও, তাহলে কি বলবে? যেখানে অ্যাঙ্গেল কম হয় সেখানে রিপালশন বেশি হয়। অ্যাঙ্গেল যদি কম হয় রিপালশন বেড়ে যায়। কেন? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে ইলেকট্রনগুলো আমি এখানে দেখাচ্ছি ফ্রেশ করে, এরকম ভাবে এই ইলেকট্রনগুলো এইখানে দুটো আছে, এখানে দুটো আছে, তাই না? এবার যদি আমি এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে নিই, তাহলে এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, দেখো তো ডিসটেন্সটা একটু বেড়ে গেল না? তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রিপালশনটা বেশি হওয়ার জন্য ওরা চাইছে ইলেকট্রনগুলোকে দূরে সরাতে। রিপালশন মানে তো সরে যেতে চাইছে, দূরে যেতে চাইছে। যত দূরে যেতে চাইবে তত কি করতে হবে? ইলেকট্রন একা একা তো দূরে সরতে পারে না, ও বন্ড লেন্থটাকে ইলংগেট করে দেয়, চুইংগামের মতো। চুইংগাম যেরকম টেনে বড় করা যায়, এটাও তাই, একে বড় করে দিতে হবে। তাহলে একে বড় সাইজের বানিয়ে দেয়, কেউ বড় সাইজের বানিয়ে দাও। তাহলে কি হবে? এর সেন্টারে থাকবে না ইলেকট্রনগুলো, তাহলে তো ফায়ার অ্যাপার্ট হলো। তাহলে ও তখন ন্যাচারালি এটাকে বড় করে দেবে অ্যাঙ্গেলটাকে মিনিমাইজ করানোর জন্য। ঠিক আছে, মানে অ্যাঙ্গেলটাকে ম্যাক্সিমাইজ করানোর জন্য বন্ড লেন্থটাকে বড় করে। এমনিতে অ্যাঙ্গেল 90 আছে, অ্যাঙ্গেল কিন্তু বাড়বে না, কিন্তু ডিসটেন্সটাকে তো ম্যাক্সিমাইজ করাতে পারি যদি বন্ড লেন্থ বাড়াতে পারি। তাই ওরা লেন্থ বাড়িয়ে দেবে। এবং এই কারণে তাহলে তোমরা বলবে যেখানে ইকুইটোরিয়াল অ্যাক্সিয়াল পজিশন আছে তাদের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর 90 ডিগ্রির মধ্যে রিপালশন খুব বেশি হয়, এবং সেই রিপালশনটাকে মিনিমাইজ করানোর জন্য আমরা লেন্থটাকে বাড়িয়ে দিই। আমরা না, সিস্টেম লেন্থটাকে বাড়িয়ে দেয়। তাই জন্য অ্যাকচুয়ালি বন্ড লেন্থ ইজ গ্রেটার দ্যান ইকুইটোরিয়াল বন্ড লেন্থ। এবং ডেটাগুলো মাথায় রেখো, ডেটা দিয়ে যদি অ্যানসার দিয়ে আসো তাহলে তোমার খাতাটা বেশি গুরুত্ব দিয়ে দেখা হবে।
একটা 202 আর একটা 204, ঠিক আছে? 202 and 240 পিকোমিটার। হ্যাঁ, এনিথিং এলস? ওইগুলো কিছু জিজ্ঞেস করছো? না স্যার। ওকে, তাহলে আমাদের স্ট্রাকচার মোটামুটি হলো। আরো স্ট্রাকচার আছে পি দিয়ে, বলে দিই যেহেতু স্ট্রাকচার করছি, এগুলো আসে, খুব আসে। যেরকম P4O10 and P4O6 খুব আসে তোমাদের। P4O10 and P4O6 স্ট্রাকচার ড্র করার কিছু কায়দা আছে, এমনি বই থেকে দেখলে কনফিউজড হয়ে যাবে। এটা কিভাবে করবো দেখো, স্পেশাল কিছু স্ট্রাকচার কিভাবে করবো। ফসফরাস অক্সিজেন, ফসফরাস অক্সিজেন, অক্সিজেন ফসফরাস অক্সিজেন, আর হেক্সাগন টাইপের ড্র করা হলো। এর সাইড দিয়ে আমরা আবার এরকমই একটা জিনিস ড্র করে নেব, এরকম অক্সিজেন ফসফরাস, অক্সিজেন ফসফরাস, অক্সিজেন ফসফরাস। দেখো কাজ হয়ে গেছে আমাদের। এবার এগুলোকে লোড পেয়ার বসিয়ে দাও। এটা কটা কার্বন আছে? 4টে। সরি, কটা ফসফরাস আছে? 4টে। অক্সিজেন কটা আছে? 6টা। তাহলে P4O6। এখানে এক্সামে কি জিজ্ঞেস করবে? কতগুলো পিও বন্ড আছে? 3টে। দেখে না, গুনে নাও কতগুলো পিও বন্ড আছে, কতগুলো পিওপি বন্ড আছে, এগুলো কোশ্চেন। কতগুলো পিওপি বন্ড আছে, কতগুলো পিও বন্ড আছে, এখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? এবার এটাকেই যদি তোমরা বলো যে তোমরা P4O10 করবে, এটাকেই P4O10 করে দেওয়া যায়। 4টে অক্সিজেন তো বেশি হবে। স্ট্রাকচার রেখেছো তোমরা? দেখে দেখে স্ট্রাকচারটা আমি এখানেই P4O10 করে দিচ্ছি। এখানে 6টা পিওপি বন্ড ছিল, তাই পিও বন্ড ছিল 12টা। সিক্স পিওপি বন্ড ছিল, তাই পিও বন্ড ছিল 12টা। এগুলো সবই সিগমা বন্ড। যদি বলে লোন পেয়ার কটা আছে, 4টে ফসফরাসের কাছে 4টে লোন পেয়ার আছে। একটা একটা করে শোনো। P4O10 বললে এই যে লোন পেয়ার গুলো দেখছো, এরাই ভেঙে ডাবল বন্ড তৈরি করবে অক্সিজেনের সাথে। তাহলে আমার সিগমা বন্ড আরো 4টে বেড়ে যাবে, আরো 4টে বেড়ে যাবে সিগমা বন্ড, ঠিক আছে? আর পাই বন্ড তো আরো 4টে বেড়ে যাবে। তখন পিওপি বন্ডের সংখ্যা থাকবে 6টা, বাট পিও বন্ড 16টা হয়ে যাবে সিগমা, 4টে হয়ে যাবে পাই। স্ট্রাকচার গুলো খুব বুঝে নিয়েছো? দুটো বাইসাইক্লো কি করে ড্র করলাম, আর একবার ড্রয়িংটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা কি করি? পিওপি করি, ও আবার পি আবার ও আবার পি আবার ও। এটা করলে এই একই জিনিস আমরা ধার দিয়ে করবো। হ্যাঁ, এখানে করবো ও পি ও ও পি, বুঝলে? ব্যাস, এবার ডবল বন্ড দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আরো কি কোশ্চেন আছে? রেড ফসফরাস, হোয়াইট ফসফরাস, ব্ল্যাক ফসফরাস, অ্যালুমিনাম। দেখো, ফার্স্টে আমরা হোয়াইট ফসফরাস ড্র করছি। এর হচ্ছে হোয়াইট ফসফরাসের স্ট্রাকচার। মানে ব্যাপারটা অনেকটা এরকম, আমাদের যদি এই হাতের সাথে এই পা পেছন দিয়ে আটকে দেওয়া হয় এবং এই হাতের সাথে এই পা পেছন দিয়ে আটকে দেওয়া হয়, আমাদের বডিতে একটা স্ট্রেন আসবে। তো আমরা চাইবো বন্ডটা ছিঁড়ে দিতে, ইও তাই করতে চায়, কারণ ওর হাত পা বাঁধা, সব এর সাথে বেঁধে রেখেছে, এর সাথে বেঁধে রেখেছে। এর ভেতরে অ্যাঙ্গেল গুলো কত? এর ভেতরে যদি প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখো, এই যে ভেতরের অ্যাঙ্গেল 60 বেশি তুমি পাবে না। ত্রিভুজটা সবকটা সব 60 তো, কিন্তু এই স্ট্রাকচারটা কিন্তু sp3 টেট্রাহেড্রাল, তাই না? টেট্রাহেড্রাল লাগছে না দেখে? টেট্রাহেড্রাল কিন্তু ভেতরে ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো 60,
আরে টেট্রাহেড্রাল হতে গেলে ইন্টারনাল অ্যাঙ্গেল হবে 109 ডিগ্রি 28 মিনিটস, কিন্তু রেখে দিয়েছে অ্যাঙ্গেল 60 তে। তাহলে স্ট্রেন কতটা আসছে ক্যালকুলেট করে? স্ট্রেন পীড়ন বাংলায় STRAIN স্ট্রেন কত? প্রায় 50 ডিগ্রির মতো, বুঝতে পারছো? অ্যারাউন্ড 50 ডিগ্রি, অনেক বেশি স্ট্রেন। তাই এই যখনই সুযোগ পাবে সঙ্গে সঙ্গে বাস মানে আগুন জ্বলে যাবে। এটাকে যদি তুমি অয়েলের নিচে, ইথারের নিচে বা কেরোসিনের নিচে না রাখো, এই বাতাসে জলীয় বাষ্পের সাথে রাখবে বা অক্সিজেনের সাথে ধাক্কা খাবে, খেয়ে সঙ্গে সঙ্গে ভেঙে StPO4 তৈরি করবে। এবং সাদা ফসফরাসকে আমি পরে ভিডিও পাঠিয়ে দেবো তোমাদের, দেখবে সাদা ফসফরাসকে যদি কোথাও রেখে দাও, এখানে ফেলে দিয়ে আগুন জ্বলে যাবে, যে কোনো জায়গায় জামায় রেখে দাও আগুন জ্বলে যাবে, মানে জাস্ট খোলা বাতাসে রাখলেই আগুন জ্বলে যাবে। তাই সাদা ফসফরাস দিয়ে আমরা দেশলাই কাঠি বানাতে পারবো না, কারণ দেশলাই কাঠি যেদিন তৈরি করবে সেদিনই কোম্পানিতে আগুন লেগে যাবে, হ্যাঁ ফ্যাক্টরিতে আগুন লেগে যাবে, তাই না? তাহলে রেড ফসফরাস দিয়ে কাজ করতে হয়। রেড ফসফরাস কি একটা যদি ঘষা লাগে তাহলে আগুন জ্বলে, ওর ভেতরে এত বেশি স্ট্রেন নেই, হ্যাঁ স্ট্রেন আছে অল্প আছে। তাই রেড ফসফরাস দিয়ে দেশলাই কাঠি তৈরি হয়, হোয়াইট ফসফরাস দিয়ে কিন্তু এগুলো তৈরি হয়, ঠিক আছে? তাহলে রেড ফসফরাস কি তুমি দেখি, হ্যাঁ স্ট্রাকচারটা কেন বলবে রেড ফসফরাস বেশি মারাত্মক, হ্যাঁ বেশি ভিগোরাস রিঅ্যাকশন করে, কারণ এত বেশি স্ট্রেনের জন্য, স্ট্রেন 50 ডিগ্রির কাছাকাছি, ওর জন্য খুব দ্রুত এটা রিঅ্যাকশন করে যায়, খোলা বাতাসে একে রাখা যায় না, ঠিক আছে? বাতাসে জলীয় বাষ্পের সাথে রিঅ্যাকশন করে StPO4 অ্যাসিড, মারাত্মক অ্যাসিড জেনারেট করে। আমাদের এই লেকচারটার কতক্ষণ টাইম দেখাচ্ছ ইন্দিরা, আর কতক্ষণ পর শেষ হয়ে যাবে? 9 মিনিট। 9 মিনিটের মধ্যে এটা শেষ করতে হবে। হ্যাঁ, তারপর আমি কেমিস্ট্রিতে ঢুকবো। এগুলো জাস্ট ওপর স্ট্রাকচার দিয়ে কোশ্চেন হলো, এবার তার ভেতরে কিছু কেমিস্ট্রি আছে, কেন রিঅ্যাকশন করছে, কিভাবে রিঅ্যাকশন করছে, সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এটা বলো তো, এবার রেড ফসফরাস ড্র করা যাক। হ্যাঁ, রেড ফসফরাস ও টেট্রাহেড্রাল শেপ, আলাদা কিছু না, কিন্তু এর একটা হাত খোলা আছে, মানে যেই হাতটা এখান থেকে বাঁধা ছিল সেই হাতটা খুলে পলিমার করে রাখা আছে। বোঝা গেল? এবার এটাকে যদি তুমি অ্যাভারেজ বন্ড অ্যাঙ্গেল ক্যালকুলেট করো, যেরকম ভেতর থেকে এগুলো তো 60, এটা আবার 120 এর কাছাকাছি, আবার লোড পেয়ার আছে, হ্যাঁ 109 এগুলো, তাই তো 109 60 মিলিয়ে মিশিয়ে আছে, এবং এটা আমরা অ্যাভারেজ ক্যালকুলেট করেছি। অ্যাভারেজ বন্ড অ্যাঙ্গেল ক্যালকুলেট করে দেখা গেছে এটা 101 ডিগ্রির কাছাকাছি এসছে, তাও বেটার, 60 থেকে তো বেটার। তার মানে দেখো টেট্রাহেড্রাল হতে গেলে বন্ড অ্যাঙ্গেল হতে হয় কত? টেট্রাহেড্রাল হতে গেলে হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়াল বন্ড অ্যাঙ্গেল এভারেজ করে যদি দেখো এটা আসছে 101, তাহলে স্ট্রেন কত আসছে? 8-9 ডিগ্রি মতো আসছে, তাও আছে 8 ডিগ্রি কাছাকাছি স্ট্রেন আছে। তাই জন্য এরা কি হয়, যদি ধাক্কা লাগে কারোর সাথে তাহলেই এরা, যদি ঘষা লাগে তাহলে এদের মধ্যে এই বন্ডটা ব্রেক করে গিয়ে হেড জেনারেট করে আগুন ধরবে। তাই রেড ফসফরাসের রিঅ্যাক্টিভিটি একটু কম হোয়াইট ফসফরাসের থেকে। স্ট্রাকচার সহ এটা বলতে হবে, এটা পলিমারাইজ করে থাকে, ওটা সিঙ্গেল স্ট্রাকচার, ওগুলো ডিসক্রিট একা একা আছে, আর এটা পুরো চেন ওয়াইজ আছে। কথা বোঝা গেছে? তাই এটা অনেক ব্যালেন্সড, ওটা অনেক ভিগোরাস রিঅ্যাকশন করে। আর একটা আছে ব্ল্যাক ফসফরাস, ওটার দিকে খুব একটা কোশ্চেন আসে না, বাট হ্যাঁ ব্ল্যাক ফসফরাস, হ্যাঁ ব্ল্যাক ফসফরাস ইলেকট্রিসিটি কন্ডাক্ট। এর মধ্যে কেউ ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, কিন্তু ব্ল্যাক ফসফরাস যেটা আছে সেটা লিখে রাখতে পারো যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, গ্রাফাইট লাইক স্ট্রাকচারের মতো। গ্রাফাইট যেরকম সহজে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে নিতে পারে ফ্রি ইলেকট্রন থাকার জন্য, ব্ল্যাক ফসফরাসও ঠিক সেরকম ভাবে কাজ করতে পারে। তাহলে এটাকে মুছে দেওয়া যাক। আচ্ছা, আর কতক্ষণ
ক্লাস আছে দেখি এটাতেই যদি এটা বলে দেওয়া যায় 6 মিনিটে হয়ে যাবে। চলো, গ্রুপ 15 এর যে অ্যাসিড গুলো আছে সেগুলো কি কি? একটা হচ্ছে H3PO4, H3PO3, H3PO2। প্রত্যেকের অক্সিডেশন স্টেট গুলো আমরা একটু দেখে নিই। +5 +3 +1। যেটা বেশি থাকে তাকে ইক বলা হয়, ইক। অক্সিজেন স্টেট যদি বেশি হয় নামের শেষে বলবো ইক, তাহলে এটার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। কি অ্যাসিড? ফসফরিক। এটার নাম কি তাহলে? কম থাকলে আস, ফসফরাস। আর যদি আরো কম থাকে তাকে বলবে হাইপো। হাইপো মানে কম, বায়োলজি টার্ম। হাইপার মানে বেশি, তাহলে এটাকে বলবে হাইপো ক্লিয়ার। ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড আর হাইপোফসফরাস অ্যাসিড, এদের যদি আমরা স্ট্রাকচার ড্র করি, দেখো সবই তো টেট্রাহেড্রাল স্ট্রাকচার। ফসফরাসের সাথে অক্সিজেনের বন্ড আছে, ভালো করে দেখো। তিনটে হাইড্রোজেন আছে, তিনটেকে আমি ওর সাথে রাখতে পারছি। এই সবই করে দেখবে, এগুলো ভিএমএসি করেও করা যায়। দেখিয়ে দিচ্ছি কি করে। H তো হাফ ভিএমএসি। ভ্যালেন্স ইলেকট্রন কত? 5। মোনোভ্যালেন্ট অ্যাটম এগুলো OH গুলোকে আমরা ধরে নিই বা H গুলোকে ধরে নিতে পারি। কটা আছে? তিনটে। তিনটে প্রত্যেকটাতে +3 +1। যেটা বেশি থাকে তাকে ইক বলা হয়, ইক। অক্সিজেন স্টেট যদি বেশি হয় নামের শেষে বলবো ইক, তাহলে এটার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। কি অ্যাসিড? ফসফরিক। এটার নাম কি তাহলে? কম থাকলে আস, ফসফরাস। আর যদি আরো কম থাকে তাকে বলবে হাইপো। হাইপো মানে কম, বায়োলজি টার্ম। হাইপার মানে বেশি, তাহলে এটাকে বলবে হাইপো ক্লিয়ার। ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড আর হাইপোফসফরাস অ্যাসিড, এদের যদি আমরা স্ট্রাকচার ড্র করি, দেখো সবই তো টেট্রাহেড্রাল স্ট্রাকচার। ফসফরাসের সাথে অক্সিজেনের বন্ড আছে, ভালো করে দেখো। তিনটে হাইড্রোজেন আছে, তিনটেকে আমি ওর সাথে রাখতে পারছি। এই সবই করে দেখবে, এগুলো ভিএমএসি করেও করা যায়। দেখিয়ে দিচ্ছি কি করে। H তো হাফ ভিএমএসি। ভ্যালেন্স ইলেকট্রন কত? 5। মোনোভ্যালেন্ট অ্যাটম এগুলো OH গুলোকে আমরা ধরে নিই বা H গুলোকে ধরে নিতে পারি। কটা আছে? তিনটে। তিনটে প্রত্যেকটাতে। প্রত্যেকটার জন্য অ্যানসার 4sp3 আসছে। কথাটা বোঝা গেল? তাহলে এই দিলাম আমি যেরকম টেট্রাহেড্রাল স্ট্রাকচার করি, OH গুলো তিনটে বসিয়ে দিলাম, যেন OH তিনটে বসাতে পারবো, তারপর ডবল বন্ড ও দিলাম। ডবল বন্ড ওটা কিন্তু মাস্ট দিতেই হবে। পরের স্ট্রাকচারের জন্য ডবল বন্ড ও দিলাম, OH দিলাম, OH দিলাম। দেখো হাইড্রোজেন আমার আছে কিন্তু অক্সিজেন শর্ট পড়ে গেল না, তাহলে এখানে ডাইরেক্ট H দিয়ে দিতে হবে। আর লাস্টেরটার জন্য এরকম একটা OH দিতে পারবো, বাকি অক্সিজেন কম পড়ছে, তাহলে ডাইরেক্ট H দিয়ে দেবো। তাহলে যদি বলা হয় এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কটা আছে, মানে কতগুলো অ্যাসিডিক হাইড্রোজেন আছে প্রথমটায় ফসফরিকে, কটা? তিনটে। তাহলে অ্যাসিডিক হাইড্রোজেন, অ্যাসিডিক হাইড্রোজেন 3। পরেরটা অ্যাসিডিক হাইড্রোজেন কটা আছে? দুটো। তারপরেরটায় কটা? একটা। তাহলে আমি যদি এখানে লিস্ট আউট করতে পারি, ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড এন্ড হাইপোফসফরাস অ্যাসিড, H3PO4, H3PO3 and H3PO2, এদের লিস্ট আউট করো কিসে? নাম্বার অফ অ্যাসিডিক হাইড্রোজেনস, নাম্বার অফ অ্যাসিডিক হাইড্রোজেন 3 to 1। আচ্ছা, নাম্বার অফ রিডিউসিং হাইড্রোজেনস, রিডিউসিং মানে যারা নরমালি H হয়ে বসে আছে, এগুলো হচ্ছে রিডিউসিং হাইড্রোজেন, বুঝলে? এটা H মাইনাস হয়ে বা H ডট হয়ে র্যাডিক্যাল হয়ে বেরোতে পারে। তাহলে রিডিউসিং হাইড্রোজেন প্রথমটায় নেই, তাই তো? রিডিউসিং হাইড্রোজেন প্রথমটায় 0, তারপরটায় একটা, তারপরটায় দুটো রিডিউসিং হাইড্রোজেন। এইবার কথা হচ্ছে এদের মধ্যে অ্যাসিডিটি, আচ্ছা এদের মধ্যে অক্সিডেশন নাম্বার তো বুঝেই গেলে, অক্সিডেশন স্টেট, অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট +5
লাস্ট 3 লাস্ট 1। এদের মধ্যে সবচেয়ে বেটার অ্যাসিড কোনটা তাহলে? বলো ওয়েন্দিলা, বেটার অ্যাসিড কোনটা? একদম ভুল, এটাই সবাই কেটে দেবে, সবাই এটা লিখে নেবে, কেটে দেবে। কেন? ধরো এখানে মৌ পড়ছে, তামান্না পড়ছে, তুমি আছো, ওয়েন্দিলা আছে, তিনজন। কারোর কাছে তিনটে গুলি আছে, ওই ধরো তামান্নার কাছে তিনখানা বুলেট আছে, মৌয়ের কাছে দুটো বুলেট আছে, ওয়েন্দিলার কাছে একটা বুলেট আছে। এবার যুদ্ধ হচ্ছে, কে জিতবে যুদ্ধে? তামান্না জিতবে তিনটে বুলেট আছে বলে? তামান্নার কাছে ধরো তিনটে বুলেট আছে কিন্তু বন্দুক নেই, ওয়েন্দিলার কাছে বন্দুক আছে, একটা বুলেট আছে, কাজ হয়ে যাবে তো? তার মানে নাম্বারটা ম্যাটার করে না, কোয়ান্টিটি ম্যাটার করে না, কোয়ালিটি ম্যাটার করে, স্পিড ম্যাটার করে, কে স্পিডে করতে পারবে কাজটা। এই তিনটে হাইড্রোজেনের মধ্যে থেকে, এই তিনটে কম্পাউন্ডের হাইড্রোজেনের মধ্যে কোন কম্পাউন্ডের হাইড্রোজেন আগে বেরোবে সেটা ইম্পর্টেন্ট। দেখো ভালো করে, এখানে যে অক্সিজেন রয়েছে, এই অক্সিজেন একা তিনজনের থেকে ইলেকট্রন টানছে, তাহলে এক একজন 33% এফেক্ট পাচ্ছে। এখান থেকে দুটো থেকে টানছে, মানে কত এফেক্ট পাচ্ছে? 60। এক একজন কত এফেক্ট পাচ্ছে? 50% এফেক্ট পাচ্ছে, তাই না? আর এখানে একজনের থেকেই পুরো ইলেকট্রনটা টেনে নিচ্ছে অক্সিজেন, তাহলে পুরো 100% এফেক্ট পাচ্ছে। তাহলে এইখান থেকে ইলেকট্রনটা অনেক তাড়াতাড়ি বেরোবে, এত তাড়াতাড়ি বেরোবে যে বন্ডটা অনেক তাড়াতাড়ি ভেঙে যাবে, অনেক তাড়াতাড়ি ভেঙে গেলে অনেক ভালো অ্যাসিড ছাড়বে, অনেক H+ স্পিডে ছাড়বে। ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বেশি, Ka বেশি, Ka যত বেশি হবে ততই তো Pka কম হবে, Pka কম মানেই তো pH কম, pH কম মানেই তো অ্যাসিডিক বেশি। Ka তাড়াতাড়ি মানে রিঅ্যাকশনকে ফাস্ট করছে। হাইপোফসফরাস অ্যাসিড হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যাসিড অ্যামং দিস থ্রি, কারণ ওর থেকে হাইড্রোজেন অনেক তাড়াতাড়ি বেরোয়, দ্রুত বেরোয়। কেন? একটা অক্সিজেন কমপ্লিটলি, তিনটে বুলেট আছে বলে? তামান্নার কাছে ধরো তিনটে বুলেট আছে কিন্তু বন্দুক নেই, ওয়েন্দিলার কাছে বন্দুক আছে, একটা বুলেট আছে, কাজ হয়ে যাবে তো? তার মানে নাম্বারটা ম্যাটার করে না, কোয়ান্টিটি ম্যাটার করে না, কোয়ালিটি ম্যাটার করে, স্পিড ম্যাটার করে, কে স্পিডে করতে পারবে কাজটা। এই তিনটে হাইড্রোজেনের মধ্যে থেকে, এই তিনটে কম্পাউন্ডের হাইড্রোজেনের মধ্যে কোন কম্পাউন্ডের হাইড্রোজেন আগে বেরোবে সেটা ইম্পর্টেন্ট। দেখো ভালো করে, এখানে যে অক্সিজেন রয়েছে, এই অক্সিজেন একা তিনজনের থেকে ইলেকট্রন টানছে, তাহলে এক একজন 33% এফেক্ট পাচ্ছে। এখান থেকে দুটো থেকে টানছে, মানে কত এফেক্ট পাচ্ছে? 60। এক একজন কত এফেক্ট পাচ্ছে? 50% এফেক্ট পাচ্ছে, তাই না? আর এখানে একজনের থেকেই পুরো ইলেকট্রনটা টেনে নিচ্ছে অক্সিজেন, তাহলে পুরো 100% এফেক্ট পাচ্ছে। তাহলে এইখান থেকে ইলেকট্রনটা অনেক তাড়াতাড়ি বেরোবে, এত তাড়াতাড়ি বেরোবে যে বন্ডটা অনেক তাড়াতাড়ি ভেঙে যাবে, অনেক তাড়াতাড়ি ভেঙে গেলে অনেক ভালো অ্যাসিড ছাড়বে, অনেক H+ স্পিডে ছাড়বে। ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বেশি, Ka বেশি, Ka যত বেশি হবে ততই তো Pka কম হবে, Pka কম মানেই তো pH কম, pH কম মানেই তো অ্যাসিডিক বেশি। Ka তাড়াতাড়ি মানে রিঅ্যাকশনকে ফাস্ট করছে। হাইপোফসফরাস অ্যাসিড হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যাসিড অ্যামং দিস থ্রি, কারণ ওর থেকে হাইড্রোজেন অনেক তাড়াতাড়ি বেরোয়, দ্রুত বেরোয়। কেন? একটা অক্সিজেন কমপ্লিটলি একটা ওইচের থেকে ইলেকট্রন টেনে নেয়। কথা বোঝাতে পারলাম? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই এই জায়গায় ভুল করে এমসিকিউতে। দেখে নাম্বার বেশি আছে, নাম্বার অফ হাইড্রোজেন বেশি আছে তো বেশি অ্যাসিড করে দাও, সেটা না। কোয়ালিটি কার বেশি, কে কত স্পিডে ইলেকট্রন ছাড়তে পারছে, সেটাই হচ্ছে। ঠিক আছে, আরেকবার তোমাদের লিঙ্ক পাঠাতে হবে, দাও।